সালামু আলাইকুম। এসএসসি 27 ব্যাচ। তোমাদেরকে বলেছিলাম যে ভাইয়া পরীক্ষার আগে আমরা তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো রয়েছে এগুলো থেকে সাজেশন ভিত্তিক এবং নিশ্চিত কমন উপযোগী কিছু দাগিয়ে দিব এবং তোমাদেরকে জানিয়ে দিব, যেগুলো পড়লে তোমার প্রিটেস্ট পরীক্ষায় অবশ্যই কমন পাবে। তো এমন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় জীববিজ্ঞানের 14দশ অধ্যায়, অর্থাৎ জীব প্রযুক্তি। প্রায় সকল স্কুলেই কিন্তু প্রিটেস্ট পরীক্ষায় এই অধ্যায়টি রয়েছেই। সো যেহেতু এই অধ্যায়টি সব স্কুলে রয়েছে, তো সবাই এই ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ উপকৃত হবা। তো আমি তোমাদেরকে এই ভিডিওতে 14দশ অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে, যেগুলো থেকে বোর্ড পরীক্ষায় বারবার আসছে প্রশ্ন, বা যে পরীক্ষার প্রশ্নগুলো অনেক বেশিবার আসার সম্ভাবনা রয়েছে, এবং এগুলো থেকে বলতে গেলে এর বাইরের কোনো টপিক নেই যেগুলো পড়লে তুমি নিশ্চিত কমন পাবা, এরকম কমন উপযোগী টপিকগুলোই তোমাকে আজকে দেখিয়ে দিব। এবং সাথে সাথে এই যে টপিকগুলো দেখিয়ে দিব, শুধুমাত্র টপিকই দেখিয়ে দিব না, যাতে তুমি এই টপিকগুলো থেকে কিভাবে প্রশ্ন আসে, প্রশ্নের ধরনও বুঝতে পারো। সেই জন্য আমি তোমাদেরকে বোর্ডের রেফারেন্সও বলে দিচ্ছি, যেগুলো দেখলে তুমি বুঝতে পারবে যে এই টপিকগুলো থেকে যে প্রশ্ন আসে আসলেই আসছে এবং সেগুলো থেকে কিভাবে আসছে। তো তোমরা যারা এখনো আমাদের পেজটিতে ফলো দাও না, এবং যারা তোমাদের ফ্রেন্ডরা রয়েছে বা বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে জানিয়ে দাও নাই, দ্রুত তাদেরকে জানিয়ে দাও এবং আমাদের পেজের সাথে যুক্ত থাকতে বলো। কারণ প্রিটেস্ট টেস্ট এবং বোর্ড পরীক্ষার সামগ্রিক সব সমাধান এবং সব সলিউশন এবং গাইডলাইন কিন্তু আমরা তোমাদেরকে ইনশাআল্লাহ দিব। তো চলো শুরু করা যাক। তো দেখো, এই অধ্যায়টি থেকে আমি তোমাদের জন্য হাতে গুনে মাত্র 6টি টপিক দিয়েছি, এবং এটি কিন্তু শুধুমাত্র সৃজনশীলের প্রয়োগমূলকের জন্য তা না, উচ্চতর দক্ষতার জন্য কিন্তু তুমি কাজে লাগাতে পারবে। তো এই 6টি টপিক, অর্থাৎ টিস্যু কালচার প্রযুক্তির ধাপ, অর্থাৎ এই অধ্যায়ে যে প্রথম যে টপিকটা, এই টপিকটা থেকে কিন্তু অনেকবার কোশ্চেন আসছে। এবং এই টপিকটা শুধুমাত্র ধাপগুলো পড়লে হবে না, চিত্র সহ তোমাকে পড়তে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় শুধু তোমার ধাপ দেয় না, অনেক ক্ষেত্রে শুধু চিত্র আঁকাতে বলে, যে স্টেপ বাই স্টেপ যে ধাপগুলো রয়েছে এগুলোর চিত্র আঁকতে বলে। তো তুমি সেই ক্ষেত্রে কিন্তু তোমার শুধু চিত্রটা আঁকলেই হয়ে যাবে, সেখানে আর বর্ণনা দেওয়ার কোনো দরকার নেই। আর যদি তোমাদেরকে বর্ণনা দিতে বলে, সেক্ষেত্রে তুমি চাইলে বর্ণনা তো দিবাই, চাইলে যদি সময় পাও চিত্র দিয়ে দিতে পারো। সেক্ষেত্রে তোমার পরীক্ষায় স্যারের নজর কাড়া যায়, ভালো একটা মার্ক ক্যারি করা যায় সামগ্রিকভাবে। দ্বিতীয় যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে টিস্যু কালচারের গুরুত্ব বা প্রয়োগ এবং সুবিধা, অর্থাৎ টিস্যু কালচার প্রযুক্তির যে প্রয়োগের অংশগুলো রয়েছে, কোথায় কোথায় টিস্যু কালচার প্রযুক্তি কাজে লাগে, কিভাবে টিস্যু কালচার প্রযুক্তি আমাদেরকে হেল্প করতেছে, কিভাবে টিস্যু কালচার প্রযুক্তির সে সুবিধাগুলো আমরা নিচ্ছি, সেগুলা। তৃতীয়ত রয়েছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ, এটিও চিত্র সহ। তো এখানে কিন্তু তোমার ভাইয়া যদি বলে যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপগুলো লেখো, তাহলে তুমি শুধু ধাপ লিখলেই হবে, বাট বেটার অপশন তুমি চাইলে চিত্রটাও দিয়ে দিতে পারবা যদি তোমার সময় থাকে। এবং অনেক ক্ষেত্রে বলে যে রিকম্বিনেন্ট ডিএনএ একইভাবে টিস্যু কালচারের মতন যে ধাপগুলোর চিত্র শুধু দাও, সেক্ষেত্রে তুমি শুধু চিত্রগুলো দিলেই হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা সেগুলো আস্তে আস্তে দেখবো, বাট আগে গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখে নিই। তো তৃতীয় যে টপিকটা রয়েছে এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ চিত্রসহ। তো ফোর্থ অফ অল হচ্ছে টিস্যু কালচার প্রযুক্তির যে ব্যবহারটা ছিল, সেমভাবে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিরও কিন্তু প্রয়োগ রয়েছে বা ব্যবহার রয়েছে, এবং এটার বেশিরভাগ কিন্তু ইউজ হয় তোমার কৃষিক্ষেত্রে অনেক বেশি। সো কৃষিক্ষেত্রে বা শস্য উন্নয়নের ক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ব্যবহারটা কি, এই প্রশ্নটা তুমি তোমার বই থেকে অবশ্যই পড়বা। এরপরে রয়েছে চিকিৎসা ক্ষেত্র এবং পরিবেশ রক্ষায় রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে এবং পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে কিভাবে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি কাজে লাগে, এই টপিকটি। এবং লাস্টে দেখো ভাইয়া, বাংলাদেশে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সম্ভাবনা, এটা সৃজনশীলের উচ্চতর দক্ষতার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমার পড়াশোনা করতেছো তুমি বাংলাদেশে, তো যেটাই পড়তেছো না কেন তুমি তোমার দেশের কাজে লাগানোর জন্য অবশ্যই পড়বা। তো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ক্ষেত্রে যে সম্ভাবনাগুলো রয়েছে বাংলাদেশে, সেগুলো তোমাকে একটু জানতে হবে বা সেগুলো একটু দেখলেই হয়ে যাবে। তো এই যে আমি 6টা টপিক বললাম, এই 6টা টপিক পড়লে ইনশাল্লাহ এই অধ্যায় থেকে তোমাকে যেই ধরনের প্রশ্নই দেখ না কেন, এর বাইরে ইনশাল্লাহ আসবে না, তুমি এখান থেকে হুবহু ইনশাল্লাহ কমন পাবা। এবং এই যে প্রশ্নগুলো বা এই টপিকগুলো যে রয়েছে, এই টপিকগুলো থেকে আসলে প্রশ্ন কিভাবে দেয় বা কোন প্যাটার্নে প্রশ্নটা আসে বা প্রশ্নের ভাষাটা কি হয়, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হয়। কারণ দেখা যাচ্ছে আমরা পড়েছি অনেক, কিন্তু সৃজনশীল ধরতে পারতেছি না, তাহলে কিন্তু হবে না। সো প্রশ্নটা কিভাবে আসে, প্রশ্ন কিন্তু ধরতে পারো একটা ভালো একটা গুণ। তো এর জন্য তোমাকে আমি সাজেস্ট করবো যে তুমি ঢাকা বোর্ড 24, দিনাজপুর বোর্ড 24, সিলেট বোর্ড 24, রাজশাহী বোর্ড 24, যশোর বোর্ড 24, রাজশাহী বোর্ড 19 এবং ঢাকা বোর্ড 17, এই হাতে গুনে মাত্র 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা বোর্ড যদি তুমি দেখতে পারো, তাহলে তুমি বুঝতে পারবা যে এই যে টপিকগুলো রয়েছে এগুলো থেকে আসলে প্রশ্ন কোন ভাষায় আসে বা কোন আঙ্গিকে আসে। তাহলে তুমি এই যে টপিকগুলো রয়েছে এগুলো থেকে ইনশাল্লাহ এই অধ্যায় থেকে তোমার প্রি টেস্ট পরীক্ষায় মাস্ট এক্সেট পাবা, ইনশাল্লাহ তুমি টেস্ট পরীক্ষাতেও পাবা। সো এই অধ্যায়টাকে কোনোভাবে অবহেলা করো না, এই অধ্যায়টা যত পারো গুরুত্ব দিয়ে পড়ো। কারণ আমি তোমাকে বলেছিলাম যে ভাইয়া যত পারো, যদি তোমার পড়া অনেক বাকি থেকে থাকে, তাহলে টেস্ট পরীক্ষার আগে প্রি টেস্ট পরীক্ষায় যেগুলো গুরুত্বপূর্ণ অধ্যায় সেগুলো আগে গ্র্যাব করো। তাহলে কি হবে, তোমার গুরুত্বপূর্ণ অধ্যায় যখন গ্র্যাব হয়ে যাবে তখন তুমি আস্তে আস্তে সব অধ্যায় কভার করতে পারবা। এবং পড়ালেখার একটা
স্ট্র্যাটেজির মধ্যে ঢুকে যেতে পারতেছো। ঠিক আছে, তো এই ছিল আজকের মধ্যে। তো এই টপিকগুলো পড়লে এবং এই সৃজনশীলগুলো দেখলে ইনশাল্লাহ তোমার এই অধ্যায় থেকে যে সৃজনশীল আসুক না কোনো 100% কমন পাবে ইনশাল্লাহ।